চাচা কাহিনী লিখেছেন সৈয়দ মুজতবা আলী। স্বয়ংবরা। বার্লিনের বড় রাস্তা কুরফুর্স্টেনডাম যেখানে উলান্ড স্ট্রাসের সঙ্গে মিশেছে, সেখান থেকে উলান্ড স্ট্রাসে উজিয়ে 2-3খানা বাড়ি ছাড়ার পরেই হিন্দুস্তান হজ অর্থাৎ হিন্দুস্তান হাউস অর্থাৎ ভারতীয় ভবন। আসলে রেস্তোরাঁ, দা ঠাকুরের হোটেল বললেই ঠিক হয়। জার্মানি শুয়োরের দেশ, অর্থাৎ জার্মানির প্রধান খাদ্য শূকর মাংস। হিন্দুস্তান হাউজে সে মাংসের প্রবেশ নিষেধ। সেই যে তার প্রধান গুণ তা নয়, তার আসল গুণ সেখানে ভাত, ডাল, মাছ, তরকারি, মিষ্টি খেতে পাওয়া যায়। আর যেদিন ঢাকার ফণিগুপ্ত বা চাটগার আবদুল্লা মিয়া রসুইয়ের ভার নিতেন, সেদিন আমাদের পোয়া বারো। কিন্তু উলান্ড স্ট্রাসেতে লোক চলাচল বন্ধ হয়ে যেত। জার্মানিতে লাল লঙ্কার রেওয়াজ নেই। পাপরিকা নামক যে লাল আবির লঙ্কার পদ পেতে চায়, তার স্বাদ আবিরেরই মতো। কাজেই হিন্দুস্তান হাউসে লঙ্কা ফোড়ন চড়লে তার চতুর্দিকে সিকি মাইল জুড়ে হাঁচি কাশি ঘণ্টাখানেক ধরে চলত। পাড়াপড়শিরা নাকি 2-4বার পুলিশে খবর দিয়েছিল, কিন্তু জার্মান পুলিশ তদন্ত করতে হলে খবর দিয়ে আসতো বলে আমরা সেদিনকার মতো লঙ্কার হাঁড়িটা ডয়েটসে ব্যাংকে জমা দিয়ে আসতাম। শুনেছি শেষটায় নাকি প্রতিবেশীদের কেউ কেউ লঙ্কা ফোড়ন চড়লে গ্যাস মাস্ক পরত। জার্মানি বৈজ্ঞানিকদের দেশ। ঢুকেই রেস্তোরাঁ, গোটা আষ্টেক ছোট ছোট টেবিল, একটা টেবিলে 4জন লোক খেতে পারে। এক পাশে লম্বা কাউন্টার, তার পিছনে হয় ফণি নয় আবদুল্লা লটর চটর করত, অর্থাৎ অচেনা খদ্দের ঢুকলে তার সামনে ব্যস্ত সমস্ততার ভান করত। কাউন্টারে পাশ দিয়ে ঢুকেই পিছনে রান্নাঘর। রেস্তোরাঁর যেদিকে কাউন্টার, তার আড়াআড়ি ঘরের অন্য কোণে কয়েকখানা আরাম কেদারা আর চৌকি কুণ্ডুলি পাকিয়ে আছে। এই কুণ্ডুলির চক্রবর্তী চাচা, উজির নাজির গুটি 6 বাঙালি। অবাঙালিরা আমাদের আড্ডায় সাধারণত যোগ দিত না, তার জন্য দায়ী চাচা। তিনি কথা বলতেন বাংলায়, আর অবাঙালি থাকলে জার্মানে, এবং সে এমনই তুখোড় জার্মান যে তার রস উপভোগ করবার মতো ক্ষমতা খুব কম ভারতীয়েরই ছিল। ফলে অবাঙালিরা 2 দিনের ভিতরেই ছিটকে পড়ত। বাঙালিরা জানতো যে তারা খসে পড়লেই চাচা ফের বাংলায় ফিরে আসবেন, তাই তারা তার কটমটে জার্মান 2 দণ্ডের মতো বরদাস্ত করে নিত। জব্বলপুরের ঔপনিবেশিক বাঙালি শ্রীধর মুখুজ্জে তাই নিয়ে একদিন ফরিয়াদ করে বলেছিল, বাঙালি বড্ড বেশি প্রাদেশিক, আর 5 জন ভারতবাসীর সঙ্গে মিলেমিশে তারা ভারতীয় ন্যাশন গড়ে তুলতে চায় না। চাচা বলেছিলেন, প্রাদেশিক নয়, বাঙালি বড্ড বেশি ন্যাশনাল। বাংলাদেশ প্রদেশ নয়, বাংলাদেশ দেশ। ভারতবর্ষের আর সব প্রদেশ সত্যকার প্রদেশ। তাদের একজনের আয়তন, লোকসংখ্যা, সংস্কৃতি এত কম যে 5টা প্রদেশের সঙ্গে জড়াজড়ি করে তারা যদি ইন্ডিয়ান ন্যাশন বলে চেল্লাচিল্লি না করে, তবে দুনিয়ার সামনে তারা মুখ দেখাতে পারে না। এই বার্লিন শহরেই দেখো, আমরা জন 40 ভারতীয় এখানে আছি, তার অর্ধেকের বেশি বাঙালি। মারাঠি, গুজরাটি কটা? 1 হাতের 1 আঙুল, জোর 2 আঙুলে গোনা যায়। 30টা লোক যদি বিদেশের কোনো জায়গায় বসবাস করে, তবে অন্তত তার 5টা এক জায়গায় জড়ো হয়ে আড্ডা দেবে না? মারাঠি, গুজরাটিরা আড্ডা দেবার জন্য লোক পাবে কোথায়? আড্ডার 1 নম্বরের আড্ডাবাজ পুলিন সরকার বলল, লোক বেশি হলেও তারা আর যা করে করুক, আড্ডা দিতে পারত না। আড্ডা জমাবার বুনিয়াদ হচ্ছে চণ্ডী মণ্ডপ, কাছারি বাড়ি, টঙ্গি ঘর, বৈঠকখানা, এক কথায় জমিদারি প্রথা। চাচা জিজ্ঞেস করলেন, তাই বুঝি তুই কলেজ পালিয়ে আড্ডা মারিস? তোদের জমিদারির সদর খাজনা কত রে? সরকার বলল, কানা করিও না, জমিদারি গেছে, আড্ডাটি বাঁচিয়ে রেখেছি। আমার ঠাকুরদাকে এক সাহেব আদালতে জিজ্ঞেস করেছিল তার ব্যবসা কি। বুড়ো বলেছিল সেলিং। মুখুজ্জে জিজ্ঞেস করলো, তার মানে? তার মানে তিনি জমিদারি বিক্রি করে করে জীবনটা কাটিয়েছেন, তাই বাবাকে কোনো সদর খাজনা দিতে হয়নি। হিন্দুস্তান হাউসে মদ বিক্রি হতো না, কিন্তু বিয়ার বারণ ছিল না। সূর্য রায় বেশিরভাগ সময়ই বিয়ারে গলা ডুবিয়ে চোখ বন্ধ করে নাক দিয়ে ধুয়ো ছাড়তেন। চাচার পরই জ্ঞান গম্যিতে তার প্রাধান্য আড্ডায় ছিল বেশি। চাচার জার্মান জ্ঞান ছিল পাণ্ডিত্যের জ্ঞান, আর রায়ের জ্ঞান ছিল বহুমুখী। বার্লিনের মতো শহরের বুকের ওপর বসে তিনি কাগজে জার্মান কলাম লিখে পয়সা কামাতেন।
ফোনে কথা শুনে শব্দতার থেকে হের মেনজেরাট পর্যন্ত ধরতে পারেননি যে জর্মন রায়ের মাতৃভাষা নয়। চোখ বন্ধ রেখেই বললেন, হক কথা কয়েছ সরকার। সবই বিক্রি, সব বেচে ফেলতে হয়। খাই তো 2 ফোঁটা বিয়ার, কিন্তু বিক্রি করে দিতে হয়েছে বেবাক লিভারখানা। আড্ডার সবচেয়ে চ্যাংড়া ছিল গোলাম মৌলা, রায়ের প্রতেজে বা দেশের ছেলে। সে সবসময় ভয়ে ভয়ে মরত, পাছে রায় বিয়ারে বানচাল হয়ে যান। চুপে চুপে বলল, মামা বাড়ি চলুন। রায় চোখ মেললেন, একদম সাদা। বললেন, তুই বুঝি ভয় পেয়েছিস আমি মাতাল হয়ে গিয়েছি? Ich bin in meinem normalen Zustand das heißt ein Business blau। আমি আমার সাধারণ বা নর্মাল অবস্থায় আছি, অর্থাৎ ঈষৎ নীল। তার মানে মনে একটু রং লেগেছে, এবং ওই রং লাগানো অবস্থাই ছিল তার নর্মাল অবস্থা। মদ্য সংক্রান্ত বিষয় রায় কখনো বাংলায় বলতেন না। তার মতে বাংলায় তার কোনো পরিভাষা নেই। পান্তা ভাতে কাঁচা লঙ্কা চটকে এক শানকে গিলে এলুম, যেমন জর্মনে বলা যায় না, তেমনি মদ্য সংক্রান্ত ব্লাউ বা নীল, বেচফেন বা টে টম্বুর, ফল বা সম্পূর্ণ, বেক্রংকেন বা ডুবে মরা কথার বাংলা করলেও বাংলা হয় না। চাচা জিজ্ঞেস করলেন, তোমার অ্যাবনর্মাল অবস্থাটা দেখবার বাসনা আমার মাঝে মাঝে হয়। রায় আতকে উঠে বললেন, ষাট ষাট, আমি মরব, আপনিও মরবেন। গেল 7 বছরে একদিন 1 ঘন্টার তরে বিয়ার না খেয়ে আমি অ্যাবনর্মাল অবস্থায় ছিলাম। গিয়েছিলাম ফের বেল্লিনার প্লাৎসের মসজিদে ঈদের পরবে। মদ খেয়ে মসজিদে যাওয়ার সাহস ওমর খাইয়ামেরও ছিল না, আমি তো নস্যি। বলে ওস্তাদরা যেরকম মিয়া বা তানসেন কি তৌরি গাইবার সময় কানে হাত ছোঁয়ান, সেরকম কানমোলা খেয়ে নিলেন। বললেন, ফল? ফেরার পথে মিস জমিতফকে বিয়ের কথা দিয়ে ফেলেছি, অ্যাবনর্মাল। কিন্তু তারপর রায় কি বলেছিলেন সে কথা শোনে কে? রায়ের পক্ষে খুন করা অসম্ভব নয়, অবস্থাভেদে গাঁটও হয়তো তিনি কাটতে পারেন, কিন্তু তিনি যে একদিন বিয়ের ফাঁদে পা দেবেন, এত বড় অসম্ভব অবস্থার কল্পনা আমরা কোনো দিন করতে পারিনি। স্বয়ং হিন্ডেনবুর্গ যদি তখন গোঁফ কামিয়ে আমাদের আড্ডায় এসে উপস্থিত হতেন, তাহলে আমরা এতদূর আশ্চর্য হতুম না। রায় তখন লড়াইয়ে জেতা বীরের গর্জনে হুঙ্কার দিয়ে বলছেন, দেখতে চান আমার অ্যাবনর্মাল অবস্থা আরও 2-4 বার? সরকারি লাইব্রেরি পোড়ানো, আইনস্টাইনকে খুন, কিছুই বাদ যাবে না। তবু যদি। চাচা বললেন, বড় ভাবিয়ে তুললে হে রায় সাহেব। আমরা তখন সবাই কলরব করে রায়কে অভিনন্দন জানাচ্ছি। কেউ বলছে, এমন সুন্দরী সহজে জোটে না। কেউ বলছে, ম্যাথমেটিক্স যা জানে। কেউ বা বলে, কি মিষ্টি স্বভাব। সরকার বলল, ওহে গোলাম মৌলা, রাধা কেষ্টর কে হয় জানো? চাচা বললেন, বড় ভাবিয়ে তুললে হে রায় সাহেব। দুবার চাচা যে কেন ভাবিত হলেন আমরা ঠিক ধরতে পারলাম না। রায় যে বিয়ে করতে যাচ্ছেন তা নিয়ে আশ্চর্য হওয়া যেতে পারে, কিন্তু তাতে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কি আছে? চাচার সবচেয়ে ন্যাওটা ভক্ত গোসাই বলল, আপনি তো বিয়ে করেননি, কখনো এঙ্গেজডও হননি, তাই আপনার ভয় ভাবনা। চাচা বললেন, আমার ফাঁসি হয়নি সত্যি, কিন্তু তাই বলে আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়ায়নি, তুই কি করে জানলি? ঠেলাঠেলির ভিতর বাসের হ্যান্ডেল ধরতে পেলে মানুষ যেরকম ঝুলে পড়ে, রায় ঠিক তেমনই চাচার জবানবন্দির হ্যান্ডেল পেয়ে বললেন, উকিলের নাম বলুন চাচা, যে আপনায় বাঁচালে। রায়ের বিয়ের খবর শুনে আমরা আশ্চর্য হয়েছিলাম, কিন্তু স্তম্ভিত হইনি, কারণ রায় স্ত্রী জাতিকে অতি সন্তর্পণে দূরে ঠেলে রাখতেন, তাই শেষ পর্যন্ত ধরা দিলেন। কিন্তু চাচা এসব বাবদে স্ত্রী পুরুষে কোনো তফাৎ রাখতেন না। বার্লিনের মেয়ে মহলে তিনি ছিলেন বেসরকারি পাদ্রী, বরঞ্চ পাদ্রীদের সম্বন্ধে ফষ্টি নষ্টির কাহিনী মাঝে মাঝে শোনা যায়, কিন্তু চাচার হৃদয় জয় করতে যাবে কে? সে হৃদয় তিনি বহু পূর্বেই আত্মজনের মাঝে ভাগ বাটোয়ারা করে বিলিয়ে দিয়েছিলেন। অত হিস্সেদারের সম্পত্তি নিলামে উঠলেও তো কেউ কেনে না। আমরা সবাই করুণ নয়নে চাচার দিকে তাকালুম, তিনি যেন কাহিনীটা চেপে না যান। চাচা বললেন, ওরকম ধারা তাকাচ্ছিস কেন? তোরা কাউকে চিনবি নে। 1919-এর কথা, আমি তখন সবে বার্লিনে এসেছি, বয়স 18 পেরোয়নি। মাকন্দ বলে বিনা ব্লেডে গোঁফ কামাতুম,
ল্যান্ডলেডি যাতে ঘর গোছাবার সময় খেউরির জিনিসপত্র না দেখে ভাবে আমি নিতান্ত চ্যাংড়া, তার থেকে বুঝতে পারছিস আমি কতটা অচপাড়াগে আনাড়ি ছিলুম। একগাদা ভারতীয় ছিল না যে আমাকে শলা পরামর্শ দিয়ে ওয়াকিবহাল করে তুলবে। যে 2-4 জন ছিলেন তারা তখন আপন আপন ধান্দায় মশগুল। জর্মনির তখন বড় দুর্দিন। ভাগ্যিস 2-4টে গুত্তাগাত্তা খাওয়ার পরেই হিম্মত সিংয়ের সঙ্গে দেখা হয়ে গেল। সাইনবোর্ডে গে ট্রেঙ্কে বা পানীয় শব্দ দেখে আমি বিয়ারখানায় ঢুকে দুধ চেয়ে বসেছি। কি করে জানবো বল পানীয়গুলো রুরার্থে বিয়ার ব্রান্ডি বোঝায়? ওয়েট্রেসগুলো পাঁজরে হাত দিয়ে দুভাজ হয়ে এমন খিলখিল করে হাসছিল যে শব্দ শুনে হিম্মত সিং রাস্তা থেকে তারিখানার ভিতরে তাকালেন। আমার চেহারা দেখে তার দয়ার উদয় হয়েছিল। তোদের মতো পাষণ্ডগুলোরও হতো। গটগট করে ঘরে ঢুকলেন। আমার পাশে বসে ওয়েট্রেসকে বললেন, 1 লিটার বিয়ার বিটে বা প্লিজ। আমাকে জিজ্ঞাসা করলেন, বিয়ার নাহি পিতে? আমি মাথা নাড়িয়ে বললুম, না। ওয়াইন? ফের মাথা নাড়ালুম। কিসি কিসিম কি শরাব? আমি বললুম যে আমি দুধের অর্ডার দিয়েছি। দাড়িগোপের ভিতর যেন সামান্য একটু হাসির আভাস দেখতে পেলুম। বললেন, আব সমঝা। তারপরে আমাকে বসে থাকতে আদেশ দিয়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে গেলেন। ফিরে এলেন 1 গ্লাস দুধ হাতে নিয়ে। সমস্ত বিয়ারখানার লোক যে অবাক হয়ে তার কাণ্ড কারখানা লক্ষ্য করছে সেদিকে কণামাত্র ভ্রুক্ষেপ নেই। তারপর সেই যে বসলেন গেট হয়ে আর আরম্ভ করলেন জ্বালা জ্বালা বিয়ার পান। সে পান দেখলে গোলাম মৌলা আর কখনো রায়ের পানকে ভয় করবে না। শিখের বাচ্চা, রক্তে তার 3 পুরুষ ধরে আগুন মার্কা ধেনো, আর মোলায়েমের মধ্যে নির্জলা হুইস্কি, বিয়ার তার কি করতে পারে? লিটার আষ্টে খেয়ে উঠে দাঁড়ালেন। পয়সা দিয়ে বেরোবার সময়ও কোনো দিকে একবারের তরে তাকালেন না। আমি কিন্তু বুঝলুম বিয়ারখানার হাসি ততক্ষণে শুকিয়ে গিয়েছে। সবাই গভীর শ্রদ্ধার সঙ্গে হিম্মত সিংয়ের দিকে তাকাচ্ছে আর ফিসফিস প্রশংসাধ্বনি বেরোচ্ছে। বাইরে এসে শুধু বললেন, अब इन लोगों का पता चल गया कि हिंदुस्तानी शराब भी पी सकता। তারপর বাড়িতে নিয়ে গিয়ে আমাকে একখানা চেয়ারে বসালেন, নিজে খাটে শুলেন। কান পেতে আমার দুঃখ বেদনার কাহিনী শুনলেন। তারপর বাড়ির কর্ত্রী ফ্রাউ বা মিসেস রুবেন্সের সঙ্গে আলাপ করিয়ে দিলেন। মহিলাটি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিধবা, খানদানি ঘরের মেয়ে, এবং হিম্মত সিংয়ের সঙ্গে যেভাবে কথা কইলেন তার থেকে বুঝলুম যে হিম্মত সিং সে বাড়িতে রাজপুত্রের খাতির যত্ন পাচ্ছেন। তারপর 1 মাসের ভিতর তিনি বার্লিন শহরের কত সব হোমরা চোমরা পরিবারের সঙ্গে আমায় আলাপ করিয়ে দিলেন। এতদিন পর সেসব পরিবারের বেশিরভাগের নামও আমার মনে নেই। কূটনৈতিক সমাজ, খানদানি গোষ্ঠী, অধ্যাপক মণ্ডলী, ফৌজি আড্ডা সর্বত্রই হিম্মত সিংয়ের অবাধ যাতায়াত ছিল। হিম্মত সিং এককালে ভারতীয় ফৌজের বড় দরের অফিসার ছিলেন। 1914 থেকে 18-র যুদ্ধে বন্দী হয়ে জার্মানিতে থাকার সময় তিনি জার্মানদের যুদ্ধ পরামর্শদাতা ছিলেন এবং সেই সূত্রে বার্লিনের সকল সমাজের দ্বার তার জন্য খুলে যায়। হিম্মত সিং আমাকে কখনো তার জীবনী সবিস্তারে বলেননি। কাজেই জার্মানরা কেন যে 1917 থেকে 18 সালে তাকে মস্কো যেতে দিয়েছিল ঠিক জানি নে। সেখান থেকে কেন যে আবার 1919 সালে বার্লিন ফিরে এলেন তাও জানি নে। তবে তাকে বহুবার রুশ পলাতক হোমরা চোমরাদের সঙ্গে ওঠা বসা করতে দেখেছি। সেসব রুশদের কাছ থেকে কথাও শুনেছি যে হিম্মত সিং মস্কোতে যে খাতির যত্ন পেয়েছিলেন তার সঙ্গে তার বার্লিনের প্রতিপত্তিরও তুলনা হয় না। কমিউনিস্ট বড় কর্তাদের সঙ্গে মতের মিল না হওয়াতে তিনি নাকি মস্কো ত্যাগ করেন। আশ্চর্য নয়, কারণ হিম্মত সিংয়ের মতো জেদি আর একরোখা লোক আমি আমার জীবনে 2টি দেখিনি। আর আমায় লাইজা দিয়েছিলেন। ভালো মন্দ কিছুমাত্র বিবেচনা না করে আমাকে যেখানে খুশি সেখানে নিয়ে যেতেন। আমি বেজার হয়ে বসে রইলে রায়েস্টাগ ভাড়া করে নাচের বন্দোবস্ত করবার তালে লেগে যেতেন। আমার সর্দি হলে বার্লিন মেডিকেল কলেজের প্রিন্সিপালকে ডেকে পাঠাতেন। শরীর ভালো থাকলে নিজের হাতে কাবাব রুটি বানিয়ে খাওয়াতেন। 3 মাস ধরে কেউ কখনো সুখ স্বপ্ন দেখেছে? ফ্রয়েড নাকি বলেন স্বপ্নের পরমায়ু মাত্র 2-3 মিনিট। এই তত্ত্বটা জেনেও মনকে কিছুতেই সান্ত্বনা দিতে পারলুম না যেদিন হিম্মত সিং হঠাৎ কিছু না বলে কয়ে নিরুদ্দেশ হলেন। ফ্রাউ রুবেন্সও কিছুই জানেন না। বললেন যে স্যুট পরে বেরিয়েছিলেন তাই নিয়ে নিরুদ্দেশ হয়েছেন। কয়েকদিন পরে মার্সাই থেকে চিঠি।
তার জিনিসপত্র ভিখিরি আতরকে বিলিয়ে দেবার নির্দেশ দিয়ে। বহু বছর পরে জানতে পেরেছিল আনহাল্টার স্টেশনে তার এক প্রাচীন রাজনৈতিক দুশ্মনকে হঠাৎ আবিষ্কার করতে পেয়ে তাকে ধরবার জন্য পিছু নিয়ে তিনি 1 বছরে নিরুদ্দেশ হয়েছিলেন। হিম্মত সিংয়ের সঙ্গে আর কখনো দেখা হয়নি, তার কাছ থেকে কোনো দিন কোনো চিঠিও পাইনি। তারপর আরও 3 মাস কেটে গিয়েছে। বার্লিনে যে সমাজে আমাকে চড়িয়ে দিয়ে হিম্মত সিং মই নিয়ে চলে গিয়েছিলেন, সেখান থেকে আমি লাফ দিয়ে নামতে গিয়ে জখমও হলুম। এমন সময় ফ্রাউ রুভেন্স একদিন টেলিফোন করে অনুরোধ জানালেন আমি যেন তার সঙ্গে কনিক ক্যাফেতে বেলা 5টায় দেখা করি, বিশেষ প্রয়োজন। হিম্মত সিং চলে যাওয়ার পর ফ্রাউ রুভেন্সের সঙ্গে আমার মাত্র 1 দিন দেখা হয়েছিল। টেলিফোনে মাঝে মাঝে হিম্মত সিংয়ের খবর নিয়েছি, যদিও জানতুম তাতে কোনো ফল হবে না। কিন্তু ও বাড়িতে যাওয়ার মতো মনের জোর আমার ছিল না। গোসাইয়ের মতো লুকিয়ে লুকিয়ে বার্লিনে শরৎ চাটুর্যের উপন্যাস পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতুম না বটে, কিন্তু বাঙালি তো বটেই। 5টার সময় ক্যাফে কনিকে গিয়ে দেখি ক্যাফের গভীরতম আর নির্জনতম কোণে ফ্রাউ রুবেন্স বসে, আর তার পাশে এক ঝলকে যা দেখতে পেলুম এক বিপজ্জনক সুন্দরী। ফ্রাউ রুবেন্স পরিচয় দিয়ে নাম বললেন, ফ্রোলাইন ভেরা গিব্রিয়াডফ। লেডি কিলার অর্থাৎ নটবর পুলিন সরকার জিজ্ঞেস করলো, বিপজ্জনক সুন্দরী বলতে কি বোঝাতে চাইলেন? আমার ঠিক অনুমান হলো না। বার্লিনের আর 5 জনের জন্য বিপজ্জনক, না আপনার নিজের ধর্মরক্ষায় বিপজ্জনক? চাচা বললেন, আমার এবং আর 5 জনের জন্য বিপজ্জনক। তোর কথা বলতে পারিনি, তুই তো বার্লিনের সব বিপদ সব ভয় জয় করতে উঠে পড়ে লেগে গিয়েছিস। শ্রীধর মুখুজ্জে আবৃত্তি করল, Mein Herz so ist wie ein Bienenhaus, die Mädels sind die Bienen. হৃদয় আমার মধুচক্রের সম, মেয়েগুলো যেন মৌমাছিদের মতো। কত আসে যায়, কে রাখে হিসাব বলো, ঠেকাতে তাড়াতে মন মোর নয় রত। রায় বললেন, কি মুশকিল, এরা যে আবার কবিত্ব আরম্ভ করলো। চাচা বললেন, ফ্রাউ রুবেন্স ফ্রোলাইন ভেরার পরিচয় করিয়ে দেবার সময় বিশেষ করে জোর দিয়ে বললেন যে হিম্মত সিং যখন মস্কোতে ছিলেন তখন বসবাস করেছিলেন গিব্রিয়াডভদের সঙ্গে। আমি তখন ভেরার দিকে তাকাতে তিনিও ভালো করে তাকালেন। 6 মাস ধরে প্রতিদিন যে লোকটির কথা উঠতে বসতে মনে পড়েছে তিনি এদের বাড়িতে ছিলেন, এই মেয়েটির চোখে তার ছায়া কত শতবার পড়েছে। আমি আমার অজান্তে তার চোখে যেন হিম্মত সিংয়ের ছবি দেখতে পাবার আশা করে ভালো করে তাকালুম। হিম্মত সিংয়ের ছবি দেখতে পাইনি, কিন্তু ভেরার চোখ থেকে বুঝতে পারলুম হিম্মত সিং আমার জীবনের কতখানি জায়গা দখল করে বসে আছেন, সে কথা ভেরাও জানেন। তার চোখে আমার জন্য সহানুভূতি টলটল করছিল। ফ্রাউ রুবেন্স বললেন, আপনি হিম্মত সিংকে অত্যন্ত ভালোবাসেন। এর উত্তর দেবার আমি প্রয়োজন বোধ করলুম না। ফ্রাউ রুবেন্স তখন বললেন, একটি বিশেষ অনুরোধ করার জন্য আমরা দুজন আজ আপনাকে ডেকেছি। হিম্মত সিং আজ বার্লিনে নেই, যেখানেই হন ভগবান তাকে কুশলে রাখুন। আমি ধরে নিচ্ছি তিনি যেন এখন আমাদের মাঝখানেই বসে আছেন। তাই আপনাকে প্রথমেই জিজ্ঞাসা করছি, আজ যদি হিম্মত সিংয়ের কোনো প্রিয় কাজ করতে আপনাকে অনুরোধ করি, আপনি সেটা করবার চেষ্টা করবেন কি? আমি বললাম, আপনাদের মনে কি সে সম্বন্ধে কোনো সন্দেহ আছে? ফ্রাউ রুবেন্স তখন বললেন, আমার মনে নেই। ফ্রোলাইন ভেরার জন্য শুধু আপনাকে জিজ্ঞাসা করছিলাম। ভেরা মাথা নাড়িয়ে বোঝালেন তারও কোনো প্রয়োজন ছিল না। ফ্রাউ রুবেন্স বললেন, ভেরা অত্যন্ত বিপদে পড়ে মস্কো থেকে বার্লিন পালিয়ে এসেছেন। রাজনৈতিক দলাদলিতে ধরা পড়ে তার বাপ মা 2 ভাই সাইবেরিয়া নির্বাসিত হয়েছেন। এক ভাই তখন অডেসায় ছিলেন, তিনি কোনো গতিকে প্যারিসে পৌঁছেছেন। ভেরা যদি তার ভাইয়ের কাছে পৌঁছে যেতে পারেন তবে তার বিপদের শেষ হয়, কিন্তু তার কাছে রাশিয়ান পাসপোর্ট তো নেই, অন্য কোনো পাসপোর্টও তিনি জোগাড় করতে পারেননি। জার্মান পাসপোর্ট পেলেও কোনো বিশেষ লাভ নেই, কারণ জার্মানদের ফ্রান্সে ঢুকতে দিচ্ছে না। তবে সেটা জোগাড় করতে পারলে তিনি অন্তত কিছুদিন বার্লিনে থাকতে পারতেন। এখন অবস্থা এই যে বার্লিন পুলিশ খবর পেলে ভেরাকে জেলে পড়বে, রাশিয়াতেও ফেরত পাঠাতে পারে। আমরা সবাই একসঙ্গে আটকে উঠলুম। চাচা বললেন, এতদিন পরও ঘটনাটা শুনে তোরা আটকে উঠছিস? আমি শুনেছিলাম ফ্রোলাইন ভেরার সামনাসামনি, আমার অবস্থাটা ভেবে দেখ। ফ্রাউ রুবেন্স বললেন, এখন কি করা যায় বলুন? হিম্মত সিংয়ের কথা মনে পড়ল। আমাদের কাছে যে বাধা হিমালয়ের মতো উঁচু হয়ে দেখা দিয়েছে
তিনি তার ওপর দিয়ে স্কেটিং করে চলে যেতেন। পাসপোর্ট জোগাড় করার চেয়ে দেশলাই কেনা তার পক্ষে কঠিন ছিল। শিখ ধর্মের সিগারেট নিষেধ তিনি মানতেন। ফ্রাউ রুবেন্স বললেন, ভেড়ার জন্য পাসপোর্ট জোগাড় করা তার পক্ষেও কঠিন, হয়তো অসম্ভব হতো, কিন্তু একথাও জানি যে শেষ পর্যন্ত তিনি একটা পথ বের করতেন। এই বিষয়ে আমার মনেও কোনো সন্দেহ ছিল না। ফ্রাউ রুবেন্স অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, ফ্রোলাইন ভেড়াকে বিয়ে করতে আপনার কোনো আপত্তি আছে কি? ধর্ম তো বলছি। আমি ভাবলুম ফ্রাউ রুবেন্স রসিকতা করছেন। সব দেশেরই আপন আপন বিদঘুটে রসিকতা থাকে, তাই এক ভাষার রসিকতা অন্য ভাষায় অনুবাদ করা যায় না। হয়তো জার্মান রসিকতাটির ঠিক রস ধরতে পারিনি ভেবে ক্যাবলার মতো আমি তখন একটুখানি হে হে করছিলাম। ফ্রাউ রুবেন্স আমার কাষ্ঠ রসময় হে হেতে বিচলিত না হয়ে বললেন, নিতান্ত দলিল সংক্রান্ত বিয়ে। আপনি যদি ফ্রোলাইন ভেড়াকে বিয়ে করেন তবে তিনি সঙ্গে সঙ্গেই ভারতীয় অর্থাৎ ব্রিটিশ ন্যাশনালিটি পেয়ে যাবেন এবং অনায়াসে প্যারিস যেতে পারবেন। মাস তিনেক পর আপনি ভেড়ার বিরুদ্ধে ডে জারেশনের বা প্রতিবর্জনের মোকদ্দমা এনে ডিভোর্স বা তালাক পেয়ে যাবেন। তারপর একটু কেশে বললেন, আপনাকে স্বামীর কোনো কর্তব্যই সমাদা করতে হবে না। একটুখানি থেমে বললেন, খাওয়ানো পরানো কিছুই না। লজ্জায় আমার কান লাল হয়ে গিয়েছিল, না ভয়ে আমার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, না আশ্চর্য হয়ে আমার চুল খাড়া হয়ে গিয়েছিল। আজ এতদিন বাদে বলতে পারবো না। এমনকি ক্যাবলাকান্তের মতো হে হে করাও তখন বন্ধ হয়ে গিয়েছে। রায়ের বিয়ার ফুরিয়ে গিয়েছে বলে কথা বলার ফুরসত পেলেন। বললেন, বিলক্ষণ, আমারও সেই অবস্থা হয়েছে। চাচা বললেন, ছাই হয়েছে, হাতি হয়েছে। আমার বিপদের সঙ্গে কোনো তুলনাই হয় না। সব কথা পয়লা শুনে নাও, তারপর যা খুশি বলো। আমাকে চুপ করে থাকতে দেখে ফ্রাউ রুবেন্স যা বললেন তার থেকে বুঝতে পারলুম যে তিনি ভাত ঠান্ডা হতে দেন না, তার উপরেই গরম ঘি ছাড়েন। বললেন, আমার দৃঢ় প্রত্যয় হিম্মত সিংকে এই পথটা দেখিয়ে দিতে হতো না। তিনি 2 মিনিটের ভেতর সব কিছু ফিক্স উন্ড ফেরতিস বা পাকাপোক্ত করে দিতেন। চাচা বললেন, ইউরোপে কোল্ড ব্লাডেড খুন হয়, ভারতবর্ষে কোল্ড ব্লাডেড বিয়ে হয়, এবং দুটোই ভেবেচিন্তে, প্ল্যান মাফিক, প্রিমেডিটেটেড। কিন্তু এখানে আমাকে অনুরোধ করা হচ্ছিল কোল্ড ব্লাডেড বিয়ে করতে, কিন্তু না ভেবেচিন্তে, অর্থাৎ রোমান্টিক কায়দায়। প্রথম দর্শনে প্রেম হয় শুনেছি, কিন্তু প্রথম দর্শনে বিয়ে, এরকম ধারা ব্যাপার আমি ইউরোপে দেখিও নি, শুনিও নি। অবশ্য আমার এসব তাবৎ ব্যাপারে কোনো আপত্তি নেই, কিন্তু বলির পাঠা আমি হতে যাব কেন? অপরূপ সুন্দরী, দেখে চিত্ত চাঞ্চল্য হয়েছিল, অস্বীকার করব না, কিন্তু বিয়ে? ফ্রাউ রুবেন্স গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আপনার কি কোনো আপত্তি আছে? আমি চুপ। তখন ফ্রাউ রুবেন্স এমন একখানা অস্ত্র ছাড়লেন যাতে আমার আর কোনো পথ খোলা রইল না। বললেন, আপনি কি সত্যি হিম্মত সিংকে ভালোবাসতেন? চাচা বললেন, অন্য যে কোনো অবস্থায় হলে আমি ফ্রাউ রুবেন্সকে একটা ঠিক উত্তর দেবার চেষ্টা করতুম, কিন্তু তখন কোনো উত্তরই দিতে পারলুম না। তোরা জানিস আমি স্নেহ, প্রেম, দয়া, মায়াকে বুদ্ধিবৃত্তি, আত্মজয় ক্ষমতার চেয়ে অনেক বেশি দাম দিই। কাজে ফ্রাউ রুবেন্সের আঘাতটা আমার কতখানি বেজেছিল তার খানিকতে অনুমান তোরা করতে পারবি। কোনো চোখা উত্তর যে দিইনি তার কারণ ততখানি চোখা জর্মন আমি তখন জানতুম না। ঘরের মাস্টারগুলো জানে যে ছাত্র যখন প্রশ্নের উত্তর দিতে পারে না তখন তাকে ভালো করে নির্যাতন করার উপায় হচ্ছে চুপ করে উত্তরের প্রতীক্ষা করা। ফ্রাউ রুবেন্স সেটা চরমে পৌঁছিয়ে দিয়ে বললেন, আপনি তাহলে হিম্মত সিংয়ের ঋণ শোধ করতে চান না? রায়ের বিয়ার এসে গিয়েছে। চুমুক দিয়ে বললেন, চাচা মাফ করুন, আপনার কেস অনেক বেশি মারাত্মক। চাচা রায়ের কথায় কান্না দিয়ে বললেন, সেই বেইজ্জতিরও যখন আমি কোনো উত্তর দিলুম না তখন ফ্রোলাইন গিভরিয়াডভ হঠাৎ চেয়ার ছেড়ে সোজা হয়ে দাঁড়ালেন। কুণ্ডলি পাকানো গোখরোসাপকে আমি এরকম ধারা হঠাৎ খাড়া হতে দেখেছি। গিভরিয়াডভের মুখ লাল, কালো চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। সে আগুনের আঁচ ব্লন্ড চুলে লেগে চুলও যেন লাল হয়ে গিয়েছে। ফ্রাউ রুবেন্স তাকে বললেন, আপনি শান্ত হন। বারন ফন ফাকলেনডর্ফ যখন আপনাকে বিয়ে করার জন্য পায়ের তলায় বসেন তখন এর প্রত্যাখ্যানে অপমান বোধ করছেন কেন? ভেড়া বসে পড়লেন। আমি তখন দিক বিদিক শূন্য। অতি কষ্টে বললাম, আমাকে 2 দিন সময় দিন। ফ্রাউ রুবেন্স কি একটা বলতে যাচ্ছিলেন। ভেড়া বাধা দিয়ে বললেন, সেই ভালো। দুজনাই উঠে দাঁড়ালেন। ফ্রাউ রুবেন্স বললেন,
পরশুদিন 5টায়, তাহলে এখানে আবার দেখা হবে। হ্যান্ডশেক না করেই দুজনা বেরিয়ে গেলেন। ফ্রাউ রুবেন্স কাঁচা রেল লাইনের ওপর বিরাট ইঞ্জিনের মতো হেলে দুলে গেলেন, আর ভেড়ার চেয়ার ছেড়ে ওঠা আর চলে যাওয়ার ধরন দেখে মনে হলো যেন টপ ছেড়ে রজনীগন্ধাটি হঠাৎ দুখানা পা বের করে ঘরের ভেতর দিয়ে হেঁটে চলে গেল। সর্বাঙ্গে হিল্লোল, কিন্তু মাথাটি স্থির, নিষ্কম্প প্রদীপ শিখার মতো। যেন রাজপুত মেয়ে কলসি মাথায় চলে গেল। কনিক ক্যাফের আন্তর্জাতিক খদ্দের গোষ্ঠী সে চলন মুগ্ধ নয়নে চেয়ে চেয়ে দেখল। লেডি কিলার সরকার বলল, মাইরি চাচা, আপনার সৌন্দর্যবোধ আর কবিত্ব শক্তি দুই আছে। অমন্তর বিপাকের মধ্যিখানে আপনি সব কিছু লক্ষ্য করলেন। চাচা বললেন, কবিত্ব শক্তি না সারের গোবর। আমি লক্ষ্য করছিলাম জ্বরের ঘোরে মানুষ যেরকম শীতলপাটির ফুলের প্যাটার্ন মুখস্থ করে সেই রকম। তারপরে দুদিন আমার কি করে কেটেছিল সে কথা আর বুঝিয়ে বলতে পারবো না। একরকম হাবা হয়ে দেখেছিস, মুখে যা দেওয়া গেল তাই পড়ে পড়ে চিবয় আর চিবয়, বলে দিলেও গিলতে পারে না। আমি ঠিক তেমনি দুদিন ধরে একটি কথার দুটো দিক মনে মনে কত লক্ষবার যে চিবিয়েছিলাম বলতে পারবো না। হিম্মত সিংয়ের প্রতি শ্রদ্ধা দেখাবার একমাত্র পন্থা যদি ফ্রোলাইন ভেড়াকে বিয়ে করাই হয়, তবে আমি সে কর্তব্য এড়াই কী করে? আর চেনা নেই, পরিচয় নেই একটা মেয়েকে হুশ করে বিয়ে করেই বা কী প্রকারে? সমস্যাটা চিবুচ্ছি আর চিবুচ্ছি, গিলে ফেলে ভালো মন্দ যাই হোক একটা সমাধান যে করব সে ক্ষমতা যেন সম্পূর্ণ হারিয়ে ফেলেছিলাম। মুরব্বী নেই, বন্ধু নেই, সলা পরামর্শ করেই বা কার সঙ্গে? হিম্মত সিং যাদের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন তাদের সঙ্গে আমার হৃদ্যতা জন্মাবার কথা নয়। নিজের থেকেও কোনো বন্ধু জোটাতে পারিনি, কারণ আমার জন্মন তখনও গল্প জমাবার মতো মিশ্রির দানা বাঁধেনি। যাই কোথায়, করি কি? ইউনিভার্সিটির কাছে একটা দুধের দোকানে বসে মাথায় হাত দিয়ে ভাবছি, আমার মেয়াদের তখন আর মাত্র 24 ঘন্টা বাকি। এমন সময় জুতোর শব্দ শুনে তাকিয়ে দেখি সামনে ফ্রোলাইন ক্লারা ফন ব্রাখেল, বিশ্ববিদ্যালয়ে অর্থশাস্ত্রের ছাত্রী, বার্লিনের মেয়েদের হকি টিমের কাপ্তান, 6 ফুটের মতো লম্বা। হঠাৎ রাস্তায় দেখলে মনে হতো মাইকেল অ্যাঞ্জেলোর মার্বেল মূর্তি স্কার্ট ব্লাউজ পরে বেড়াতে বেরিয়েছে। আমার সঙ্গে সামান্য আলাপ ছিল। জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আপনার? মাথা নাড়িয়ে জানালাম, কিচ্ছু হয়নি। ধমক দিয়ে বললেন, আলবৎ হয়েছে, খুলে বলুন। বয়সে আমার চেয়ে 6 বছরের বড় হয় কি না হয়, কথার রকম দেখে মনে হয় যেন জ্যাঠাইমা। বললুম, বলছি কিছুই হয়নি। ফন ব্রাখেল আমার পাশে বসলেন, আমার কোটের আস্তিনে হাত বুলোতে বুলোতে বললেন, বলুনই না কি হয়েছে। তখন চেখভের একটা গল্প মনে পড়ল। এক বুড়ো গারোয়ান তার ছেলে মরে যাওয়ার দুঃখের কাহিনী কাউকে বলতে না পেয়ে শেষটায় নিজের ঘোড়াকে বলেছিল। ঘোড়ার সঙ্গে ফন ব্রাখেলের অন্তত একটা মিল ছিল। হকিতে তার ছুট যেমন তেমন ঘোড়ার চেয়ে কম ছিল না। আমি তখন মরিয়া, ভাবলুম দুগ্গা বলে ঝুলে পড়ি। সমস্ত কাহিনী শুনে ফন ব্রাখেল 5টি মিনিট ধরে ঠা ঠা করে হাসলেন। হাসির ফাঁকে ফাঁকে কখনো বললেন, ডু লিভার হের গড, অর্থাৎ হে মা কালী। কখনো বলেন, ভি কোস্ট লিভ, বা কি মজার ব্যাপার। কখনো বলেন, লাখিন্ডি গোটার, বা দেবতারা শুনলে হাসবেন। আমি বিরক্ত হয়ে উঠে দাঁড়ালুম। ফন ব্রাখেল আমার কাঁধে দিলেন এক গুত্তা। ঝপ করে ফের বসে পড়লুম। বললেন, ডু ক্লাইনার ইডিয়ট, অর্থাৎ হাবা গঙ্গারাম, এক্ষুনি তোমার ফোন করে বলে দেওয়া উচিত তোমার দ্বারা ওসব হবে টবে না। আমি বললুম, হিম্মত সিং থাকলে যা করতেন আমার তাই করা উচিত। ফন ব্রাখেল বললেন, এসবের গল্প পড়নি? ব্যাঙ ফুলে ফুলে হাতি হবার চেষ্টা করেছিল। হিম্মত সিংয়ের পক্ষে যা সরল তোমার পক্ষে তা অসম্ভব। তাকে আমি বেশ ভালো করেই চিনি। হকি খেলায় তিনি আমাদের তালিম দিতেন। তার দাড়ি গোঁফ নিয়ে তিনি 25খানা বিয়ে করতে পারতেন, 2টো হারেম পুষতে পারতেন। পারো তুমি? আমি বললুম, গিভরিয়াডফ বড় বিপদে পড়েছেন, আমার তো কর্তব্যজ্ঞান আছে। ফন ব্রাখেল বললেন, যে মেয়ে মস্কো থেকে পালিয়ে বার্লিন আসতে পারে তার পক্ষে বার্লিন থেকে প্যারিস যাওয়া ছেলে খেলা। রুশ সীমান্তের পুলিশের হাতে থাকে মেশিন গান, জার্মান সীমান্তের পুলিশের হাতে রবরের ডান্ডা। আমি যতই যুক্তিতর্ক উত্থাপন করি তিনি ততই হাসেন, আর এমন চোখা চোখা উত্তর দেন যে আমার তাতে রাগ চড়ে যায়। শেষটায় বললুম, আপনি পুরুষ হলে বুঝতে পারতেন যুক্তিতর্কের উপরেও পুরুষের কর্তব্যজ্ঞান নামক ধর্মবুদ্ধি থাকে। ফন ব্রাখেল গম্ভীর হয়ে বললেন,
হ্যাঁ, তুমি যে পুরুষ তাতে আর কি সন্দেহ। সোজা বলে ফেলো না কেন সুন্দরী দেখে সেই পুরুষের চিত্তচাঞ্চল্য হয়েছে। আমি আর ধৈর্য ধারণ করতে পারলাম না। বেরোবার সময় শুনতে পেলুম ফন ব্রাখেল বলছেন, বিয়ের কেক শ্যাম্পেন অর্ডার দিও না, কিন্তু বিয়ে হবে না। একেই তো আমার দুর্ভাবনার কুল কিনারা ছিল না, তার উপর ফন ব্রাখেলের ব্যঙ্গ। মনটা একেবারে তেতো হয়ে গেল। শরৎ চাটুর্যের নায়করাই শুধু যত্রতত্র দিদি পেয়ে যায়, আমার কপালে ঢুঢু। সোজা বাড়ি ফিরে শুয়ে পড়লুম। অন্ধকারে শীষ দিয়ে মানুষ যেরকম ভূতের ভয় কাটায়, আমি তেমনি হিম্মত সিংয়ের প্রিয় দোহাটি আবৃত্তি করতে লাগলুম। এহসান নাখুদা কা উঠায় মেরি বলা, কিস্তি খুদা পর ছোড় দু লঙ্গর কো তোর দু। অর্থাৎ, মাঝি আমায় সব বিপদ আপদ থেকে বাঁচাবে, এই আমার ভরসা। নৌকো খুদার নামে ভাসালুম, নোঙর ভেঙে ফেলে দিয়েছি। পরদিন 5টার সময় ক্যাফে কনিকে গিয়ে বসলুম। জানা ছিল ফাঁসির পূর্বে খুনিকে সাহস দেবার জন্য মদ খাইয়ে দেওয়া হয়। হিম্মত সিং আমাকে কখনো মদ খেতে দেননি। ভাবলুম তার ফাঁসিতে যখন চড়ছি তখন খেতে আর আপত্তি কী। গোলাম মোল্লা অবাক হয়ে শুধালো, মদ খেলেন? চাচা বললেন, কেনা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত খাওয়া হয়নি। সোয়া 5টা, 5:30, 6টা বাজল। ফ্রাউ রুবেন্স, ফ্রোলাইন গিভরিয়াডফ কারও দেখা নেই। এর অর্থ কী? জর্মনরা তো কখনো এরকম লেট হয় না। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। যাই হয়ে থাকুক না কেন, আমি পালাই। বাড়ি ফিরে ভয়ে ভয়ে ল্যান্ডলেডিকে জিজ্ঞেস করলুম, ফ্রাউ রুবেন্স ফোন করেছিলেন কি? না। আমার উচিত তখন ফোন করা, অনুসন্ধান করা। কোনো দুর্ঘটনা ঘটেনি তো? কিন্তু চেপে গেলুম। নোঙর যখন ভেঙে ফেলে দিয়েছি তখন আমি হালেই বা ধরতে যাব কেন? 7 দিন বাড়ি থেকে পালিয়ে পালিয়ে বেরিয়েছিলাম। রাত্রে শুতে যাবার সময় একবার ল্যান্ডলেডিকে চি চি করে জিজ্ঞেস করতুম কোনো ফোন ছিল কি না। ল্যান্ডলেডি নিশ্চয়ই ভেবেছিল আমি কারো প্রেমে পড়েছি। প্রেমের দ্বিতীয় অঙ্কে নাকি মানুষ এরকম করে থাকে। কোনো ফোনও না। করে করে 3 মাস কেটে গেল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে কাজকর্মে মন দিলাম। নটে গাছটি মুড়িয়ে দিয়ে চাচা চেয়ারে হেলান দিলেন। ভোজের শেষে সন্দেশ মিষ্টি না দিলে বরযাত্রীদের যেরকম হন্যে হয়ে ওঠার কথা, আমরা ঠিক সেরকম একসঙ্গে চেঁচিয়ে উঠলুম। মুখুজ্জে বলল, কিন্তু ওনারা সব এলেন না কেন? তার তো কোনো হদিস পাওয়া গেল না। সরকার বলল, আপনার শেষ রক্ষা হলো বটে, কিন্তু গল্পটির শেষ রক্ষা হলো না। রায় কাঁদো কাঁদো হয়ে বললেন, নোঙর ভাঙা নৌকোতে আমাকে ফেলে আপনি কেটে পড়লেন চাচা, আমার উদ্ধারের উপায় বলুন। চাচা বললেন, মাস 3 পরে দস্তান কিনতে গিয়েছি তিতসে। জর্মনদের হাতের তুলনায় আমাদের হাত ছোট বলে লেডিস ডিপার্টমেন্টে আমাদের দস্তানা কিনতে হয়। সেখানে ফন ব্রাখেলের সঙ্গে দেখা। কানে কানে জিজ্ঞাসা করলেন, কি হে পুরুষ পুঙ্গব, এখানে কেন? নিজের জন্য দস্তানা কিনছো না বউয়ের জন্য? কিন্তু বউ কোথায়? আমি উষ্মা ভরে গটগট করে চলে যাচ্ছিলাম। ফন ব্রাখেল আমার হাতটি চেপে ধরলেন, বুলির সময় হকি স্টিক যেরকম চেপে ধরেন। সেই ক্যাফে কনিকেই নিয়ে বসালেন। বললেন, আমি সেদিন 5টার সময় ক্যাফের উপরের গ্যালারিতে বসে তোমাকে লক্ষ্য করছিলাম। আমি তো অবাক। বললেন, ওরা কেউ এলো না বলে তোমার সঙ্গে কথা না বলে চলে গেলাম। কিন্তু তারা এলো না কেন জানো? তবে শোনো, তোমার মতো মূর্খকে বাঁচানো আমার কর্তব্য মনে করে আমি তাদের সঙ্গে লড়েছিলাম। হিম্মত সিং আমার বন্ধু, আমার পিতারও বন্ধু। তার প্রতি এবং তার প্রতি যে তোমার প্রতি আমারও কর্তব্য আছে। তোমার কাছ থেকে সব কথা শুনে আমি সোজা চলে যাই ফ্রাউ রুবেন্সের ওখানে। তাকে রাজি করাই আমাকে গিভরিয়াডফের ওখানে নিয়ে যাওয়ার জন্য। সময় অল্প ছিল বলে এবং ইচ্ছে করেই ফোন করে যায়নি। গিয়ে দেখি সেখানে এক পাল ষাঁড়ের সঙ্গে সুন্দরী শ্যাম্পেন খাচ্ছেন, হই হল্লা চলছে। ফ্রাউ রুবেন্সের চক্ষু স্থির। তিনি গিভরিয়াডফ সম্বন্ধে সম্পূর্ণ অন্য ধারণা করেছিলেন। ইংরেজিতে যাকে বলে ডেমজেল ইন ডিস্ট্রেস, অর্থাৎ বিপন্না, সে কথা থাক। আমি দুজনকে সামনে বসিয়ে পষ্টাপষ্টি বললুম যে তোমাতে আমাতে প্রেম, বিয়ে স্থির, আমি অন্য কোনো মেয়ের ননসেন্স সহ্য করব না। আমি বললুম, এ কি পাগলামি, আপনি এসব মিথ্যে কথা বলতে গেলেন কেন? ফন ব্রাখেল বললেন, চুপ করে শোনো, আমি বাজে বকা পছন্দ করি নে, এছাড়া অন্য উপায় ছিল না। গিভরিয়াডফ কিন্তু কামড় ছাড়ে না। আমি তখন ভয় দেখিয়ে বললাম যে আমি পুলিশে খবর দেব তার পাসপোর্ট নেই, আর পাসপোর্ট জোগাড়ের জন্য তোমাকে মেয়েকে বিয়ে করছে।
আমি অবশ্য সমস্তক্ষণ ভান করছিলাম যে আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি। তোমার মতো অজমূর্খের প্রেমে হাবুডুবু শুনলে মুরগিগুলো পর্যন্ত হেসে উঠবে। আর তোমাকে বিয়ে করার জন্য এমনি হন্যে হয়ে আছে যে পুলিশ লেলানো, খুন খারাপি সব কিছুই করতে প্রস্তুত। গিভরিয়াডভ হার মানলেন। ফ্রাউ রুবেন্স ততক্ষণে ব্যাপারটা বুঝতে পেরেছেন। গিভরিয়াডভ যে তাকে কত দূর বোকা বানিয়েছে বুঝতে পেরে বড় লজ্জা পেলেন। বাড়ি ফেরার পথে গিভরিয়াডভ তার সঙ্গে কী করে বন্ধুত্ব জমিয়েছিল সে ব্যাপারে আগাগোড়া খুলে বললেন। তখন আরও অনুসন্ধান করে জানলাম মস্কোতে এই গিভরিয়াডভের বাড়িতে হিম্মত সিং কখনো বসবাস করেননি। এরা ওদের দূর সম্পর্কের আত্মীয় মাত্র। চাচা বললেন, ফন ব্রাখেল উঠে দাঁড়ালেন। বললেন, আমার তাড়া আছে, হকি ম্যাচে চললুম। আমি বললাম, কিন্তু একটা কথার উত্তর দিন, গিভরিয়াডভ বিয়ের জন্য আমাকেই বাঁচলেন কেন? বারন ফন ফাকলেনডর্ফের মতো বর তো ছিল। ফন ব্রাখেল বললেন, লিভার ইডিয়ট, অর্থাৎ প্রিয় মূর্খ, গিভরিয়াডভ তো বর খুঁজছিল না, খুঁজছিল শিখণ্ডী। ফাকলেনডর্ফ বা অন্য কাউকে বিয়ে করলে সে স্বামী তার হক্ক চাইত না। তাহলে 25টে ষাঁড়ের সঙ্গে দিবারাত্রির শ্যাম্পেন চলত কী করে? ফাকলেনডর্ফ প্রাসান মোষ, নিটসের উপদেশে বিশ্বাস করে। স্ত্রীলোকের কাছে যেতে হলে চাবুকটি নিয়ে যেতে ভুলো না। হলো? বুঝলে হে নরারশোক? চাচা উঠে দাঁড়ালেন। বললেন, জীবনে এরকম বোকা বনিনি, অপমানিত বোধ করিনি, কিন্তু সমস্ত ব্যাপারটা গিলে ফেলা ছাড়া আর কোনো গতি ছিল না। গোলাম মৌলা বলল, 1টা বাজতে 3 মিনিট, শেষ ট্রেন 1টা 10-এ। আমরা হন্তদন্ত হয়ে ছুট দিলাম সাবিন্নি প্লাৎসো স্টেশনের দিকে। রায় চেঁচিয়ে বললেন, চাচা, ফন ব্রাখেলের ঠিকানা কি? চাচাও তখন তার গলাবন্ধ কোটের বোতাম লাগাতে লাগাতে ছুট দিয়েছেন। বললেন, সে বিয়ারে ছাই, তোমার ফিয়াসে শ্রীমতী জমিতফের সঙ্গে ফন ব্রাখেলের গলাগলি। তাই তো বলেছিলুম, বড় ভাবিয়ে তুলেছ।